আপনি কি জানেন বাংলাদেশে কুরবানির ঈদের সময় শুধু যত টাকার পশু কেনা বেচা হয় তার বাজার আফ্রিকার ছোটখাটো একটা দেশ জিবুতির পুরা দেশের মোট জিডিপির চেয়েও $3 বিলিয়ন বেশি। কত বড় একটা মার্কেট একবার ভাবেন। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার 2025 সালের জন্য প্রাথমিকভাবে ঈদুল আজহার সময় 64,764 কোটি টাকা মূল্যের লেনদেনের পূর্বাভাস দিয়েছেন। তবে এর সাথে সংশ্লিষ্ট প্রত্যক্ষ পরোক্ষ অর্থনৈতিক বিভিন্ন কার্যক্রম বিবেচনায় নিলে টাকার মোট অঙ্কটা প্রায় 1 লক্ষ কোটি টাকাও ছাড়াই যেতে পারে। মানে টোটাল সাইজ $8 বিলিয়নেরও বেশি। আর এই কুরবানির পশু কেনা বেচায় সবচেয়ে বড় যে শেয়ার সেটা হচ্ছে গরুর, প্রায় 75 থেকে 78% মতো। 2024-এর কথাই যদি বলি, ওই বছর ঈদুল আজহাতে মোট 1 কোটির বেশি পশু কুরবানি হয়েছে বাংলাদেশে। এর মধ্যে 48 লক্ষের বেশি গরু মহিষ কুরবানি হয়েছে, আর ছাগল খাসি ভেড়া কুরবানি হয়েছে 55 লক্ষের কিছু বেশি। যদিও সংখ্যায় খাসি ভেড়া এগুলো আপনার বেশি মনে হইতে পারে, কিন্তু মানুষ যদি হিসাব করেন একটা গরু কিন্তু অনেকে মিলে শরিকে কিনে। গড়ে যদি ধরেন 3 জন মিলে একটা গরু কিনতেছে, তাইলে গরু যতজন মানুষ কুরবানি দেয় এইটার সংখ্যা ছাগল ভেড়া খাসি যতজন মানুষ কুরবানি দেয় তার চেয়ে 3 গুণেরও বেশি হয়। ধর্মীয় দিক ছাড়াও আমাদের সামাজিক মর্যাদা স্ট্যাটাসের ক্ষেত্রেও গরু এত গুরুত্বপূর্ণ একটা প্রাণী। ছোটবেলাতেও গরু রচনাটাই বাংলা দ্বিতীয় পত্রে আমরা প্রথমে শিখতাম। ছাগল বা ভেড়া নিয়ে কিন্তু আমরা রচনা লিখি নাই। কুরবানি মানে গরু, এই কনসেপ্টটা আমাদের সামাজিক এবং সাংস্কৃতিক প্রেক্ষাপট থেকে কিভাবে এত বড় হয়ে উঠলো, এই সবগুলা ব্যাপার নিয়েই আমি আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। প্রথম কথা, বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমান। ইসলামী শরীয়তে কুরবানির জন্য নির্ধারিত কিছু পশুর মধ্যে আছে গরু, ছাগল, ভেড়া, মহিষ, দুম্বা, উট। এইগুলোর মধ্যে গরু, মহিষ কিংবা উট এইটা সর্বোচ্চ 7 জন ভাগাভাগি করে দিতে পারেন কুরবানি। ছাগল, ভেড়া, দুম্বা এইগুলা কুরবানি দিলে একজনের জন্য একটাই, এটা আবার ভাগাভাগি করা যায় না। এখন খাসি কিনলে আপনি 15,000 টাকা দিয়েও কিনতে পারেন, 15 লক্ষ টাকা দিয়েও কিনতে পারেন। যদিও 15 লক্ষ টাকার খাসি কিন্তু বাংলাদেশের হিস্ট্রিরই পুরো উল্টাপাল্টা করে দিছে। আশা করি আপনাদের এখনো মনে আছে সেই গোট ফাদারের কথা। এই ভাগাভাগির সুযোগটাই বাংলাদেশে গরুকে করে তুলছে কুরবানির জন্য জনপ্রিয় একটা পশু। খরচ ভাগ হয়, অনেকের জন্যই কুরবানি করা সহজ হয়। কমপক্ষে 12 থেকে 15,000 টাকা দিয়ে বর্তমান বাজারে আপনি একটা ছাগল বা খাসি কিনলেন, পুরা টাকার প্রেশারটা আপনার একার ঘাড়ে এসে পড়তেছে। অন্যদিকে 7 জন মিলে আপনি যদি 70 থেকে 80,000 টাকা দামের একটা গরু কুরবানি দেন, প্রত্যেকের ভাগে 10 থেকে 11,000 টাকাই আসতেছে। তার উপরে গরু কিনছেন এইটা ভাইবে আপনি একটা মানসিক শান্তিও পান। আপনার বাচ্চাটাও এত বড় গরুটাকে দেখায়া অ্যাটলিস্ট মন মতন বলতে পারে এইটা আমাদের গরু। ফেসবুক, ইনস্টাগ্রাম, ছবি, ভিডিও, রিলসের মধ্যে গরু নিয়ে আপনি যত কন্টেন্ট দেখেন কুরবানির ঈদের সময়, কার গরু কত বড়, ভাই কত, জিতছেন নাকি হারছেন, এইটা নিয়ে যে বিশাল মাতামাতি হয়, এইটা ছাগল বা খাসি নিয়ে কখনো হয় না, এক্সেপ্ট ফর দ্যাট 15 লক্ষ টাকার খাসি। উট বা দুম্বার কথা আমি এই ভিডিওতে আনতেছি না, কারণ আমাদের দেশে এইগুলোর অ্যাভেলেবিলিটি কম। হাতে গোনা কয়েকটা উটই আপনি কুরবানি হইতে দেখেন প্রতি বছরে। বাংলাদেশের ক্ষেত্রে গরুর দুইটা বিশেষ বৈশিষ্ট্য আছে। নাম্বার 1 ভিজিবিলিটি, নাম্বার 2 অ্যাভেলেবিলিটি। গরু কুরবানির পিছনে আমাদের মস্তিষ্ক গরুর দিকে বেশ ভালোভাবে বায়াসড থাকে। 2019 সালে নেচার হিউম্যান বিহেভিয়ার জার্নালে একটা রিসার্চ পাবলিশ হয়, যেখানে জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটির মনোবিজ্ঞানের 4 জন গবেষক এইটা প্রমাণ করেন আমাদের মস্তিষ্ক বড় জিনিসের প্রতি বেশি মনোযোগ দিয়ে থাকে। মানে একটা ছাগল আর একটা গরুকে পাশাপাশি যদি আপনি দেখান কোনো মানুষকে, গরু যেহেতু একটা বড় প্রাণী, আপনার মস্তিষ্ক গরুকে বেশি গুরুত্ব দিবে। আপনি কল্পনা করেন কুরবানির মাঠে একদিকে গরু আর অন্যদিকে ছাগল, মানুষের চোখ, ক্যামেরা, মোবাইল, মন সবই কিন্তু গরুর দিকে আগে যায়। এই মনস্তাত্ত্বিক অ্যাটেনশনটাই গরুকে নিয়ে আসছে এক ধরনের মেন্টাল স্পটলাইটে। আর এই স্পটলাইট থেকেই আসে ফেসবুকের রিলস, ইনস্টাগ্রামের শো অফ, কিংবা সেই পরিচিত বাক্য গরু না দিলে তো ঈদের মতো ঈদ মনেই হয় না। এই তো গেল ভিজিবিলিটির কথা, কত সহজে পাওয়া যায়। মানে অ্যাভেলেবিলিটির কথা যদি চিন্তা করেন, আপনি শুনলে অবাক হবেন, বাংলাদেশে কিন্তু গরুর চাইতে ছাগলের পরিমাণ বেশি। 2023-24 অর্থ বছরে প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য অনুযায়ী দেশে মোট গরু মহিষের সংখ্যা ছিল 2,65,00,000
লক্ষের মতো, যা ছাগল ও ভেড়ার সংখ্যা 3,10,00,000-এর চেয়ে কম। এইটার পরেও আপনার কাছে মনে হয় না কুরবানির সময়ে গরু খুঁজে পাওয়া অনেক বেশি সহজ? এইটার একটা বড় কারণ হইতেছে কৃত্রিম প্রজনন প্রযুক্তির ব্যবহার। গরুর ক্ষেত্রে যে খামারি বা কৃষকরা আছে তারা 75.55% মানে প্রতি 100 জনে প্রায় 76 জনে এই কৃত্রিম প্রজনন প্রযুক্তি ব্যবহার করেন। এইটা দিয়ে অনেক বেশি গরু উৎপাদন করা যায়। কিন্তু ছাগলের ক্ষেত্রে প্রতি 100 জনে প্রায় 99 জন কৃষকই প্রাকৃতিক বা ন্যাচারাল প্রজনন পদ্ধতি অনুসরণ করেন, যেই কারণে ছাগলের সংখ্যা যে হারে আপনি এক্সপেক্ট করেন বাড়বে বাংলাদেশে, সেই হারে হয়তো বাড়ে না। সেম রিসার্চে আরেকটা ইন্টারেস্টিং ডেটা আছে, 70 থেকে 80%-এর অধিক কৃষক গরু মহিষের ক্ষেত্রে ক্রস ব্রিড প্রেফার করে। ক্রস ব্রিড গরু হইল এমন গরু যেটা দুইটা ভিন্ন জাতের গরুর সংকরায়নের মাধ্যমে উৎপন্ন হয়েছে। কিন্তু ছাগলের ক্ষেত্রে ক্রস ব্রিডের পছন্দ মাত্র 60%-এর মতো। এর কারণ এমন হইতে পারে বাংলাদেশে ক্রস ব্রিডের গরুর চাহিদা অনেক বেশি, আবার এমনও হইতে পারে কৃষকরা, ব্যাপারীরা বা খামারিরা বাংলাদেশের মানুষের কাছে অনেক ধরনের অপশনস অ্যাভেলেবল রাখতে চান। তবে একটা জিনিস তো নিশ্চিত, গরু বিক্রিতে কৃষকরা বা খামারিরা বেশি লাভবান হন। যেমন হলস্টেইন ফ্রিজিয়ান ক্রস ব্রিড গরু 2 থেকে 2.5 বছরে 350 থেকে 400 কেজি পর্যন্ত ওজন নেয়। এছাড়াও শাহিওয়াল, সিন্ধি, রেড চিটাগং প্রভৃতি বিভিন্ন জাতের গরু আছে এবং তাদের মাংসের টেস্টও বেশ মজা। অনেকে তাদের মাংসের টেস্টের জন্যই পছন্দ করে। আচ্ছা, মাংসের কথাতে যখন আসলামই, এইখানেও একটা খুব গুরুত্বপূর্ণ পারসেপশন লক্ষ্য করা যায়। বাংলাদেশের অনেকেই মনে করেন গরুর মাংস খাওয়া এইটা এক ধরনের মুসলিম কালচারাল আইডেন্টিটি, কারণ হিন্দু ধর্মাবলম্বীদের বড় একটা অংশই গরুর মাংস খাওয়া এড়ায় চলেন ধর্মীয় কারণে। অন্যদিকে মুসলিমদের মাঝে এইটা ধর্মীয়ভাবে গৃহীত এবং সামাজিকভাবেও ব্যাপক হারে প্রচলিত। অন্যদিকে খাসির মাংস কিংবা ছাগলের মাংস এটা কিন্তু হিন্দু মুসলমান দুই ধর্মের মানুষই সহজভাবেই খায়। এই জন্য অনেকেই গরুর মাংসকে এক ধরনের সাচ্চা মুসলমানের খাবার হিসেবে দেখে। আমরা গরুর ক্রেতা বিক্রেতাদের সাথে কথা বলে কিছু অন গ্রাউন্ড ইনফরমেশন নেওয়ার চেষ্টা করছি। যেই ফার্মগুলা গরু বেচে তাদের মধ্যে একটা কম্পিটিশন লক্ষ্য করা যায়, কার ফার্মে কত বড় গরু আছে বা কত সেরা গরু আছে। এইটা দিয়ে সবাই বুঝাইতে চেষ্টা করে তার ফার্মে ইনভেস্টমেন্ট কতটা বেশি। কিন্তু ছাগলের ক্ষেত্রে ওই রকম স্থান নাই বলতে পারেন। অনেক বড়লোক মানুষদের ক্ষেত্রে দেখা যায় যেহেতু মাংস বিতরণ করা লাগবে, তারা মাংস কম দামি এমন দেখা বড় গরু কিনে যাতে ওই দিকে তাদের খরচটা একটু কম পড়ে। তারা কিন্তু খাসির মাংস বিতরণ করে না, কারণ কেজিতে খাসির মাংসের দাম 1,000-1,200 টাকা পর্যন্ত পড়ে যায়। এই দিক থেকে গরুর ডিমান্ড একটু বেশি থাকে। বাংলাদেশের গ্রামাঞ্চলের গৃহস্থের একটা বড় অংশই কিন্তু এই গরু। ছোটবেলায় পড়ছেন না, গোলা ভরা ধান আর গোয়াল ভরা গরু। এখানে একটা ইন্টারেস্টিং ইনফরমেশন হচ্ছে, গরু কিন্তু বেঁধে পালা যায়, কিন্তু ছাগল আপনি এভাবে বেঁধে পালতে পারবেন না। হ্যাঁ, ছাগল আপনি হয়তো কম জায়গায় কম টাকায় পালতে পারতেছেন, কিন্তু ব্যবসা যখন স্কেল আপ করতে হবে তখন এখানে আপনি একটা সমস্যার সম্মুখীন হবেন। ব্যবসার কথায় যেহেতু আসলাম, যারা গরু ছাগল পালে তাদের কাছে কিন্তু এইটার দুধ খুবই ইম্পর্টেন্ট। এই দুধ বিক্রি করেও তারা একটা ভালো অঙ্কের টাকা ইনকাম করতে চায়। এখন আপনিই বলেন বাংলাদেশে গরুর দুধের ডিমান্ড কত আর ছাগলের দুধের ডিমান্ড কত? এত চিন্তা করা লাগবে না। ছোটবেলা থেকে আপনি কিসের দুধ বেশি খাইছেন এটা একটু চিন্তা করেন। আবার রোগের ক্ষেত্র থেকে যদি চিন্তা করেন, ছাগলের ক্ষেত্রে কিন্তু রোগ হয় না এমন করতে করতে হঠাৎ এক সময় একসাথে এমন রোগ হয় যেখানে অনেক ছাগল একসাথে মারা যায়। আর ছাগলের রোগের মধ্যে সবচেয়ে কমন হচ্ছে ঠান্ডা রোগ। আবার একটা খুচরা মতবাদ আছে, হাঁস আর ছাগল নাকি কোনো প্রতিষ্ঠিত ফ্যামিলি পালে না। যদিও এই কথাটা খুব বেশি লজিক নাই, বাট এটা চলে আসতেছে। আজকের ভিডিওটাতে মেইনলি আপনাকে একটা কোশ্চেনের অ্যান্সার দেওয়ার চেষ্টা করা হয়েছে, ছোটবেলা থেকে আপনি আপনার আশেপাশে সবাইকে কেন গরুই কুরবানি দিতে বেশি দেখেন, কেন অন্য পশু বেশি কুরবানি দিতে দেখেন না। এইটার কারণ যখন আমরা বিশ্লেষণ করতে গেলাম, গরুর দুইটা খুব ইউনিক বৈশিষ্ট্য আছে। এইটার ভিজিবিলিটি দেখতে অনেক বড় মনে হয়, মানুষের সামাজিক স্ট্যাটাসের সাথে এটার একটা যোগ সাজস আছে। আর গরুর অ্যাভেইলেবিলিটি, খুব সহজে গরু আপনি কিনতে পাইতেছেন। তাছাড়া অন্যান্য দিক থেকে দুধ কিংবা রোগ বালাইয়ের কথাও আলোচনা করা হয়েছে। আমাদের নরমাল সময়ে যে গরুর মাংস, ছাগলের মাংস বা খাসির মাংসের মার্কেটটা থাকে, এইটা থেকে কুরবানির ঈদের সময় পশুর মার্কেটটা কিন্তু টোটালি ডিফারেন্ট। এইখানে গরুর চাহিদা আসলেই অনেক বেশি বাড়ে, আর ডিমান্ড যেই দিকে যাবে সাপ্লাইও তো সেই দিকে। অনেক ক্ষেত্রে কুরবানির ঈদকে লক্ষ্য করে অনেকেই গরু মোটা তাজাকরণ প্রকল্প চালায়, যার মাধ্যমে 3 থেকে 6 মাসের মধ্যে একটা গরুকে মোটা তাজা দেখতে সুন্দর করে তোলার মাধ্যমে ঈদের বাজারের উপযোগী করা হয়, যেটার মাধ্যমে তারা লক্ষাধিক টাকা লাভ করে থাকে। আজকের ভিডিও এই পর্যন্তই। আপনার যদি এই ধরনের কন্টেন্টগুলো ভালো লাগে, আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে কখনোই ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।